বন্ধুগণ, আরাবুলকে গ্রেপ্তার করার মানেটা কি এমন হতে পারে যে লোকসভা নির্বাচনের আগে তাকে জামিন দিয়ে ভোটের কাজে ব্যবহার করানো হবে? যেহেতু আমরা জানি ইলেকশন কমিশনার যদি কারোর নামে এফআইআর থাকে তাকে গ্রেপ্তার করার নির্দেশনা দিয়ে থাকে এবং তাকে গ্রেপ্তার করতে হয়। এবং মমতা ব্যানার্জি যে কংগ্রেসকে নিয়ে যেটি চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন বিগত কয়েকদিন আগে, যে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস 40টি আসনও পাবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। সারা ভারত 300টা সিট লড়ে। If you look at Mamata ji's statements, Mamata ji is very much part of the India Alliance. কতটা বিজেপিকে সাহস যোগায় বা কতটা বিজেপিকে হেল্প করছে, এটিও রাজনীতি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী মমতা ব্যানার্জি তিনি প্রকাশ্যে না হলেও অপরোক্ষভাবে তিনি বিজেপিকে সাপোর্ট করছে বলে একাধিক ব্যক্তিগণ এটা মনে করে থাকে। যেটি কাঁতি এবং তমলুক এই দুটি আসন বলা যেতে পারে হাত থেকে বেরিয়ে গেছে। তো তাহলে তৃণমূল কংগ্রেসের হাতে থাকছেন 20টি আসন। এখন সেই 20টি আসন ধরে রাখতে পারে কি আরও বাড়তে পারে, এটি সময়ের অপেক্ষা নিশ্চয়ই। মমতা যে চাঞ্চল্যকর মন্তব্যটি করেছেন 40টি আসনের বেশি কংগ্রেস পাবে না, এটি নিয়ে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি তিনি কিন্তু चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন 40 আর ইনি রাস্তায় দাঁড়িয়ে বলছেন 40। তো সেটিংয়ের তত্ত্ব ঝোলা থেকে বেরিয়ে গেল। অতএব তাই দিদি আর মোদির সেটিং বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জেনে গেছে। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে মহাগঠবন্ধনের বড় একটি শরিক নেতা ছিল মমতা ব্যানার্জি, তিনি নিজেই বলছেন কংগ্রেস বেশি আসন পাবে না। এই ভাষাটা কিন্তু ভারতবর্ষের যে আঞ্চলিক ভাষা আছে সে সমস্ত ভাষায় ট্রান্সলেট করে সেই ভাষায় মানুষকে শোনানো হচ্ছে। তার কারণ হচ্ছে বিরোধী দল এবং মহাগঠবন্ধনকে দুর্বল করে ফেলতে হবে লোকসভার আগে। এটি কিন্তু তৃণমূল কংগ্রেস তিনি প্রকাশ্যে বিজেপির হাত না ধরলেও এটি বলার অপেক্ষা রাখছে না, বিজেপিকে সাপোর্ট যোগাচ্ছে। এবং এটি নিয়ে অ্যাসেম্বলিতে নরেন্দ্র মোদী তিনি ঝড় উড়িয়েছেন। মমতার এমন মন্তব্যের ফলে কংগ্রেসের কতটা ক্ষতি হয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তিনি মহাগঠবন্ধনে থাকতে চান না, তিনি আগেই বলে দিয়েছে বাংলায় জোট হবে না। অনেকে বলে থাকছেন যে মমতা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন বা এমন একটি আশা তাঁর ছিল। তো এমন যদি আশা থেকে থাকে নিশ্চয়ই মহাসম্মেলনে সেটি বলা উচিত ছিল, প্রধানমন্ত্রীর মুখ আমি নিজেই থাকবো, এমনটি মন্তব্য করা উচিত ছিল বলে রাজনীতি বিশেষজ্ঞ ব্যক্তিরা মনে করে থাকেন। আপনারা জানেন যে নীতিশ কুমার, যদি আমি ভুল না বলি, তিনি ঢিকবাজি এমনভাবে মেরেছেন একদম মুদির পাড় গোড়ায় গিয়ে পড়েছেন, যার ফলে সামনের বছরে আবার বিহারের বিধানসভা নির্বাচন আছে, যাতে করে আবার যেন মুখ্যমন্ত্রী হতে পারে নীতিশ কুমার। তিনি বারবার এই ঢিকবাজিটা মারতে পারেন, আর ঢিকবাজিটা এত সুন্দরভাবে মারেন না, কখনো মোদির পায়ের ধারে পড়ে যায়, কখনো আবার লালু প্রসাদের পায়ের ধারে চলে আসেন। এটি খুব ভালো রকম জানে নীতিশ কুমার। মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে এমনভাবে সমালোচনা করেছেন যে তিনি বিড়ি কখনো পেতেছেন কিনা, বিড়ি বাঁধছেন, কখনো বাচ্চাদের ভালোবেসেছেন কিনা, বাচ্চাদের নিয়ে ভালোবাসছেন জানি না, বাচ্চাদের আদর করেই শিশু মন থেকে বোঝেই না, কখনো বসন্তের কোকিল বলে বিদ্রোহ নাম না করে। এই সমস্ত মন্তব্য কি জরুরি ছিল রাজনীতি প্রেক্ষাপটে? এখন স্বাভাবিক অবস্থা আমরা যেটা ধরছি এবং আমরা যেটি বিশ্লেষণ করে পাচ্ছি, রাজনীতি বিশেষজ্ঞ ব্যক্তি তারা এই মন্তব্য করছেন যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি বিজেপিকে ফন্ডে এনে, অতএব বিজেপিকে সামনে এনে মুখ্যমন্ত্রী লড়তে চান। তার কারণ হচ্ছে আমরা জানি বাংলায় 35% সংখ্যালঘু ভোট, এটি যেন হাত থেকে নিকাল না যায়। এটি মমতা ব্যানার্জি তিনি চাচ্ছেন, যাতে করে দীর্ঘদিন আরও বেশি ক্ষমতায় থাকতে পারেন। যেমন 2011, 16, 21 তিনি জিতেছেন, এভাবে করে 26 সালে জিততে চান। এটি রাজনীতি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী। তা অবশ্যই সেটি সময়ের অপেক্ষা। এখন আমরা জানি সিঙ্গুর আন্দোলনে কি হয়েছিল, নন্দীগ্রাম আন্দোলন কি হয়েছিল, আমরা প্রত্যেকেই মমতা ব্যানার্জিকে ক্যারেট দিই, প্রত্যেকেই মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছিলাম সেই সময় যে রাজ্যে অবশ্যই পরিবর্তনের প্রয়োজন। রাজ্যে যে বেহাল দশা এবং জনসাধারণের রাতের ঘুম হারাম করে দিচ্ছে, মানুষকে শোষণ করছে, লাঞ্ছিত, বঞ্চিত, নিবৃত করে তুলছে, অবশ্যই বাংলায় পরিবর্তনের হাওয়া প্রয়োজন আছে। আর বিশেষ করে মমতার মতো লিডারের প্রয়োজন বাংলায়। সেই মমতার হাত ধরে বাংলায় টিএমসি ক্ষমতায় এসেছিলেন, একদম নূতন দল বলতে গেলে চলে। যেমন 1998 সালে আবিষ্কার, 2004 সালে একটি রীতিমতো জনপ্রিয়তা পেয়েছে ধীরে দিকে এবং নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন করে একদম ক্ষমতায়। এবং 2009 সালে লোকসভা নির্বাচন থেকে তৃণমূলের বিজয়ের শুরু। এটি 2011 সালে প্রভাব পড়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠভাবে তিনি ক্ষমতায় এলেন। এতে করে আমরা প্রত্যেকে তাকে বাহবা দিয়েছিলাম, এখনও আমরা দিয়ে থাকি।
এখন রাজ্যের যে স্বৈরাচারী শাসন এবং রাজ্যের যে দুর্নীতি অবস্থা, সারা রাজ্য জুড়ে সমস্ত জেলা জুড়ে যে দুর্নীতি উঠে আসছে একের পর এক, এটি আমাদের কথা নয়, সাধারণ মানুষের কথা। আজকে সন্দেশখালী ব্যাপারটা আপনি একটু দেখুন, সেখানে জনরোষ হয়ে উঠেছে। তৃণমূল কি পারতেন না এটিকে নিয়ন্ত্রণ করার জন্য? আমরা জানি দলের ক্ষতি হবে। বসিরহাট লোকসভা ইলেকশনের মধ্যে পড়ছে সন্দেশখালী নেজার থানা, এটি ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে, তার জন্য করে তিনি ঢাল হিসেবে ব্যবহার করছেন। সাধারণ মানুষের কতটা অধিকার ছিনিয়ে নিচ্ছেন সেটি তো বলার অপেক্ষা রাখে না। এখানে একাধিক আদিবাসী কর্মীরা তারা বারবার বলছেন আমাদের বাস্তু থেকে শুরু করে জমি, একাধিক জিনিস আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, নিয়ে মাছের ভেড়ি করেছেন, পোলট্রি ফার্ম করেছেন এবং তাদের ভোগ বিলাসিতা করার জন্য অফিস করে রেখে দিয়েছেন। এটি উঠে এসছে। এছাড়া গেল 3 দিন আগে মাছের ভেড়ি সেখানে আগুন ধরিয়ে দিয়েছিলেন অফিসে এবং পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছিলেন আদিবাসী কর্মকর্তারা। এবং জিজ্ঞাসা করা হয়েছে আপনার কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত, তারা কিন্তু বারবার পরিষ্কার বলেছে আমরা কিন্তু টিএমসি। অতএব আমরা শাসক দলকে ভক্তি করি, শাসক দলকে ভালোবাসি, কিন্তু শাসক দলের কিছু মানুষের কারণে আমরা নিপীড়িত শোষিত হচ্ছি। আমরা বারবার থানায় গিয়েছি, থানা আমাদেরকে প্রোটেক্ট করেননি, থানা আমাদেরকে কোনো রকমভাবে রেসপন্স দেননি এবং থানা একথা জানিয়েছে ওদের কাছে গিয়ে আত্মসমর্পণ করুন। এটি থানার অবস্থা। হাতে লাঠি আছে, এইভাবে অবস্থান করা যায় না। আপনাদের যদি ব্যক্তিগত কোনো রকম কোনো অভিযোগ থাকে আপনারা একে একে থানায় জমা। বিক্ষোভকারীরা বিকেলের দিকে ঝাঁটা লাঠি। এই হচ্ছে রাজ্য প্রশাসনের অবস্থা। আজকের কথায় বাংলা, নিশ্চয়ই জনমত এবং জনগণ। এছাড়া যে ভাঙড়ে আরাবুলকে গ্রেপ্তার করার এটি কি ধরনের রাজনীতির গেমিং চলছে, যেমন সন্দেশখালী থেকে ফোকাসটা ঘুরিয়ে যেন ভাঙড়ের দিকে ফোকাসটা ফেলা হয়। মানে ধর আপনার হাতে টস নিয়ে রাস্তায় বার হয়েছেন, অন্ধকার, সামনের দিকে একটি আওয়াজ এলো, আওয়াজ যখন এলো আপনার টসটিকে মেরে দেখলেন সামনে দুষ্কৃতীরা আছে। আবার কিছুক্ষণের মধ্যে সাইডের দিকে একটু আওয়াজ এলো, সেই লাইটটা ঘুরিয়ে আপনি সাইডের দিকে মারলেন, অতএব সামনের দিক থেকে আপনার ফোকাসটা সরে গেল। ঠিক রাজনৈতিক বিশেষজ্ঞ ব্যক্তিরা ঠিক এইভাবে করে বলছেন যে সামনের দিক থেকে ফোকাসটা সরিয়ে সাইডের দিকে মারুন। অতএব আরাবুলকে তুলে নাও এবং নির্বাচনের আগে তাকে জামিন দিয়ে আবার ভোটের কাজে ব্যবহার করো। যেমন নুকুল, তিনি বর্তমান সময়ে তেহাত জেলে গোড়াগড়ি খাচ্ছেন। কেষ্ট মণ্ডল, তার উপরে অনুব্রত মণ্ডল, তিনি মাছ কাটা থেকে শুরু করে সব কাজ ভালো করেন। উর্বর জমি কীভাবে সাইজ করতে হয় খুব ভালো জানেন এবং নকুলদানা কীভাবে খাওয়াতে হয় খুব সুন্দর জানেন। গুড় বাচ্চা কীভাবে মানুষকে বিতরণ করতে হয় এগুলো খুব ভালো তিনি জানেন। কিন্তু রাজনীতি এত সময় ভাষা উঠে আসে যেগুলো এমন সব দেখেন একটি ব্যবহার করা যেতে পারে যে বলিউডে আমরা জানি কাদের খান যে ভোজপুরি কিছু ভাষা বা টগরি কিছু ভাষা ব্যবহার করেছিল একাধিক সিনেমায়, সেটি এখন বলিউড থেকে সরাতে পারছেন না। এখন একাধিক অভিনেতারা চাচ্ছেন যে টগরি ভাষাটা বলিউড থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছে না। এটি অনেক অরুচিকর কিছু বাক্য এমন আছে। তো এখন বর্তমান সময়ে নিশ্চয়ই শাসক দলের অধীনে অনেক ব্যক্তিবর্গ এবং শাসক দলের একাধিক নেতা মন্ত্রী কর্মীরা তারা সব জেলের মধ্যে আছে। এছাড়া এখন নন্দীগ্রাম সিংহর যে আন্দোলনটি হচ্ছিল সেই আন্দোলন করে মমতা কিন্তু ক্ষমতায় বসেছেন এবং মসনদ টিকিয়ে রেখে দিয়েছেন এভাবে করে। এখন রাজনীতি বিশেষজ্ঞ ব্যক্তিরা এইভাবে করে বলেন যে বিজেপিকে সামনে রেখে সংখ্যালঘুদেরকে ভয় দেখিয়ে তিনি বারবার ক্ষমতায় মসনদে টিকে থাকতে চান। এইভাবে করে তিনি যতদিন থাকতে চান ততদিন তিনি ক্ষমতায় থাকবেন, মানে তিনি যতদিন বাঁচবেন ততদিন তিনি ক্ষমতায় থাকবেন, এমন রাজনৈতিক বিশেষজ্ঞ ব্যক্তিদের মন্তব্য উঠে আসছে। তার কারণ হচ্ছে ওই বিজেপিকে ভয় দেখিয়ে বাংলার মধ্যে এমন 160টি আসন আছে যেখানে সংখ্যালঘু ভোটের উপর নিয়ন্ত্রণ হয়। সেই আসনগুলো আমরা জানি বাংলায় 294টা আসন, তার মধ্যে যদি 160টি আসন মুসলমানদের ভোটের উপর নিয়ন্ত্রণ হয় তাহলে সেটি তোর বলার বাহুল্য। যে দলকে মুসলমানরা সাপোর্ট করবে সেই দল মসনদে বসবে, এটি স্বাভাবিক ব্যাপার। খোলা পরিষ্কার ভাষা, মানে 2 আর 2 4 পরিষ্কার। তো ঠিক এভাবে করে শাসক দল তিনি বিজেপিকে ভয় দেখিয়ে মুসলমানদের ভোট নিচ্ছেন ব্যাক টু ব্যাক। 2026 সাল এছাড়া 2024 সাল যেটি সাম্প্রতিক মাত্র কয়েক মাস পরে যে নির্বাচনটা আছে এটিও এভাবে করে তিনি ব্যবহার করবেন। এবারে টিএমসির মধ্যে যে এত পরিমাণ যে ক্রিমিনাল এবং এত পরিমাণ যে চোরের উৎপাত এগুলো কোত্থেকে এলো এটাও অবশ্যই বলা বাহুল্য। এটি তো সিপিএমের সেই হারমাত বাহিনী বললে চলে। সিপিএমের আন্ডা পান্ডা চান্ডা যারা ওখানে চুরি করেছে এবং সেখান থেকে গোড়াগড়ি খেয়ে এসে টিএমসির ছাদনাতলায় এসে এখান থেকে চুরি করছেন। মানে ওই নচিকাতার একটা গানের লাইন আছে, কিছু মিলিয়ে যেটি আমরা বিশ্লেষণ করে পাচ্ছি মমতা ব্যানার্জি তিনি ইন্ডিয়ান যে অ্যালায়েন্স ছিল সেটি জোটের পিণ্ডি চড়ে গেছে। ওদিকে নীতিশ কুমারের ঢিকবাজি, অরবিন্দ কেজরিওয়াল একলা লড়বো এবং মমতা যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে রে, এমনটা হয়নি কিন্তু তার আগে একা চলছেন। এখন এরপরেও কিন্তু
কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তিনি কিন্তু বারবার বলছেন সেই মহাত্মা গান্ধীর মতো অহিংসা আন্দোলন এখনও তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। মানে কংগ্রেসরা একদম নরম ছুরি, মানে আত্মসমর্পণ করার মতো। যে ইংরেজদের যেভাবে আমরা বলেছিলাম, মানে মহাত্মা গান্ধী যেভাবে ইংরেজদেরকে বলেছিলেন, বাবু দেশটিকে ছেড়ে দিন, আমাদেরকে এভাবে মারবেন না, এই দেশ তো আমাদের অগ্রাধিকার দিন, মানে এমন একটি বাক্য রচনা আর কি। আমি শর্টে সংক্ষেপে কিছু বোঝাবার জন্য এটি বললাম, বিস্তারিত নয়। আমরা চাইবো টিএমসির যে বড় বড় যে সমস্যাগুলো বা বড় বড় যে মিস্টেকগুলো হয়েছে রাজনীতির ক্ষেত্রে, সেগুলো যদি সংশোধন করে নেয়, অবশ্যই আবার ক্ষমতায় আসতে পারে এবং ক্ষমতায় আছেন, থাকতে পারে যদি এই ভুলগুলো সংশোধন করে নেয়। এবং রাজ্যের যে বাজেট ছিল বিগত দুদিন, যেটি বাজেট পেশ করার সময় বিজেপির তরফ থেকে বারবার জয় শ্রীরাম একটি অ্যাসেম্বলির মধ্যে একই উদ্ভট এবং একটি অশুভ আচরণ বলে মনে করবো আমরা স্বাভাবিক অবস্থায়। এবং এটি অবশ্যই জয় শ্রীরাম আপনারা বলুন, রাস্তায় বলুন, বাড়িতে বলুন, মন্দিরে বলুন, অন্য জায়গায় বলুন, অ্যাসেম্বলির মধ্যে জয় শ্রীরাম এটি একটা অন্যরকম জায়গায় নিয়ে যায়। বিশেষ করে যে সময় বাজেট পেশ হচ্ছে সেই সময় বাক্য উচ্চারণ করতে না দেওয়া এবং বাজেটের মধ্যে বিঘ্ন ঘটানো, এই উদ্দেশ্য ছাড়া অন্য কিছু নয়। স্বাভাবিক ব্যাপার এটি। আপনার মৌলিক অধিকার আছে, বিরোধী দলনেতা শুভেন্দু নিশ্চয়ই আপনার অধিকার আছে, আপনি বাইরে পড়ুন এবং আপনার যখন সময় আসবে এটি নিয়ে সমালোচনা করার, অবশ্যই আপনার সময় তো আছে। অ্যাসেম্বলির মধ্যে কোনো কিছু যখন রাজ্য সরকার সেটি পাশ করে, সেটি সমালোচনা করার নির্ধারিত সময় আপনাকে দেওয়া হয়, অবশ্যই সেই সময় আপনি এটি বলতে পারতেন। কিন্তু বাজেট পেশ করার সময় এই যে উদ্যোগ মানুষের কাছে আমরা আশা করি না, বিশেষ করে এরকম ধরনের তো উচ্চ পর্যায়ের নেতাদের কাছ থেকে। সাধারণ মানুষ আপনার অবশ্যই মন্তব্য করছেন এই বিষয়ে, তিনি কতটা ঠিক করেছেন, কতটা ভুল করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।